আমেরিকা সুপার পাওয়ার হতে পারে, চায়না সুপার পাওয়ার হতে পারে, ভারত কিন্তু নির্বাচন কমিশনের দিক থেকে সুপার পাওয়ার ছিল। এবং এই যে একটা ঐতিহ্য আমাদের নির্বাচন কমিশনের, সেটা ভুলুণ্ঠিত হয়েছে। স্বতন্ত্রতা, অটোনোমাস, সেটা আর নেই। এটাকে ভেঙে দেওয়ার ক্ষেত্রে শুধু আজকে বিজেপি নয়, প্রত্যেকে দায়ী, কংগ্রেস দায়ী। এবং আজকে শেষতম যে নির্বাচন কমিশন রিক্রুটমেন্ট হলো, উঠলো বাই কটক যায়। এবং তথ্য বলছে 99.99% স্থানীয় পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি হচ্ছে তৃণমূলের দখলে, কারণ বিরোধীরা এখানে তো নমিনেশনই দিতে পারে না। আমার যেটা মনে হয়, উনি সন্তর্পণে একটা বড় অংশের সংখ্যালঘু ভাই বোনদের মধ্যে ভয় ধরানোর রাজনীতিটা আবার শুরু করেছেন ভোটের আগে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি কি বলছেন যে আপনারা বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এসছেন তাদের ভোটার লিস্টের নাম তুলে দিতে দেবে, আমার দলের নেতা আছে, কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী যখন এই কথাটা বলেছে, আমি যদি তার কথাটা সত্যি ধরে নিই, তাহলে তো সাংঘাতিক যে তিনি তার কর্মচারীদের বিশ্বাস করছেন না। অর্থাৎ তিনি ধরে নিচ্ছেন তার কর্মচারীরা সাবোটাইজ করবেন। পলিসিটাই হচ্ছে ভোটকে যে কোনোভাবে ম্যানিপুলেট করো, ভোটকে যে কোনোভাবে আইডেন্টিটির ভিত্তিতে ভাগ করো, কোনো ধর্ম, কখনো ভয়। দাদা, বৃহস্পতিবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী বৈঠক করলেন তার নিজের দলের প্রতিনিধিদের সঙ্গে, এবং সেখানে যখন তারা বিভিন্ন বিষয়ে তিনি যখন বক্তব্য রাখছিলেন, একটি বিষয় ছিল আগামী ভোট, অর্থাৎ আগামী যে বিধানসভা ভোট আসছে সেই প্রসঙ্গে যাওয়ার আগে যেটা দিয়ে আমি শুরু করব, তিনি প্রথমে যে কথাটা বলেছেন যে মুখ্য নির্বাচন কমিশনারের যে নিযুক্তি হয়েছেন সেই নিযুক্তিতে যে ঠিকভাবে হননি সে কথা তিনি বলছেন, এবং তার পাশাপাশি যেই অভিযোগটা তিনি করছেন যে তিনি বিজেপি ঘনিষ্ঠ, বিজেপির লোক, অমিত শাহর ঘনিষ্ঠ, এই কথাটা তিনি বলছেন, এই বিষয়টি কি না? দেখুন, অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, আমি এদেশের নাগরিক, এবং একটা সময় ভারতবর্ষকে চেনা হতো দুটো বিষয়ে, ভারতবর্ষের সিবিআই, ভারতবর্ষের ইলেকশন কমিশন। সেই টিএন সেশনের নির্বাচন কমিশন পৃথিবীকে প্রথম জানালো যে ভোটার আই কার্ডও হতে পারে। আই কার্ড মাথায় রাখতে হবে। আমেরিকা সুপার পাওয়ার হতে পারে, চায়না সুপার পাওয়ার হতে পারে, ভারত কিন্তু নির্বাচন কমিশনের দিক থেকে সুপার পাওয়ার ছিল। এবং এই যে একটা ঐতিহ্য আমাদের নির্বাচন কমিশনের, সেটা ভুলুণ্ঠিত হয়েছে। এই পলিটিশিয়ানরা, আমি শুধু বিজেপিকে বলছি না, যারা ক্ষমতায় ছিল গ্র্যাজুয়ালি একটার পর একটা, মনে নেই লিংডো, এমএস লিংডো যখন গুজরাট দাঙ্গা হচ্ছে ঢুকে পড়লেন গুজরাটে। ভারত সরকার তখন প্রথম এনডিএ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে অটল বিহারী, কাউকে পরোয়া করলেন না, ঢুকে গিয়ে রক্তচক্ষু উপেক্ষা করলেন শাসকের, তিনি চলে গেলেন এবং ভোটটা গুজরাটে কিন্তু ওই পরিস্থিতিতে করালেন না তিনি। আমি বলছি যে এই যে স্বতন্ত্রতা, অটোনোমাস, সেটা আর নেই। এটাকে ভেঙে দেওয়ার ক্ষেত্রে শুধু আজকে বিজেপি নয়, প্রত্যেকে দায়ী, কংগ্রেস দায়ী। এবং আজকে শেষতম যে নির্বাচন কমিশন রিক্রুটমেন্ট হলো, উঠলো বাই কটক যায়। রাতের বেলা হঠাৎ করে আপনার মনে হলো সুপ্রিম কোর্টে মামলাটা আছে, চট করে একটা বসিয়ে দিই কাউকে, একদম নিয়ে এই বস বাবা, এখানে বস, পদে বস। এটা তো হতে পারে না। ওই পদটা এতটাই গরিমাযুক্ত, এতটাই সেন্সিটিভ, এতটাই মানে ভাইটাল, যে আপনাকে বহু অ্যাঙ্গেলে দেখে নিয়ে প্রাক্তন অভিজ্ঞ, মানে সিনিয়র মোস্ট দক্ষ আমলাকে বসাতে হতো। আপনারা জাজমেন্ট করেননি। ঠিক যেমন ভারতবর্ষের মানে ব্যাংকিং সেক্টর, আরবিআইয়ের চেয়ারম্যান, আমি শুনেছিলাম হিস্ট্রিতে এমএ করেছেন যিনি, তাকে বসিয়ে দিয়েছেন। এই যে স্বতন্ত্রতা, এই যে স্বশাসনের ক্ষেত্রে নাক গলানো, আজকে এমন জায়গায় চলে গেছে ভারতবর্ষে, কেন্দ্রে বলুন রাজ্যে বলুন, যে স্বশাসন আজকে সোনার পাথরবাটি আমাদের কাছে। অযোগ্য স্বশাসন মুখে বলা হচ্ছে, অযোগ্য অপদার্থ লোককে ভিসি বানানোর থেকে শুরু করে মানে পদলেহনকারী সমস্ত অযোগ্য লোকগুলোকে বড় বড় পদে বসানোর ক্ষেত্রে যে দৌড়টা শুরু হয়েছে, সেই দৌড়টাই আজকে নির্বাচন কমিশনও অ্যাড হয়েছে। আমি মুখ্যমন্ত্রীর কথা সমর্থন এই সব জায়গার থেকে বলছি না, ওটা আমার কাজ নয়। উনি রেসপন্সিবল পলিটিশিয়ান, এই অভিযোগটা করেছেন, তার পিছনে একটা পলিটিক্যাল অ্যাসপেক্ট থাকতে পারে। কিন্তু আমার অ্যাঙ্গেলটা হচ্ছে যে নির্বাচন কমিশনের মতো স্বশাসিত একটি পর্ষদে, সে কেন্দ্র সরকার বলুন বা রাজ্যে রাজীব কুমার, মনে আছে সে রাজীব কুমারকে কীভাবে প্রাক্তন আমলাকে রাজ্য নির্বাচন কমিশনের মাথায় বসানো হয়েছিল, যেই রাজীব কুমার এমন অপদার্থ যে পঞ্চায়েত ভোটে মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারটাকেও ভায়োলেট করেছিলেন তিনি শাসক দলকে বেনিফিট দিতে গিয়ে। একই ব্যাপার, রাজীব কুমারকে এখানে যেভাবে বসিয়েছিল, কেন্দ্রে কালকে সেইভাবেই কেন্দ্র সরকার চিফ নির্বাচন কমিশন বসিয়েছে। আখিরে দুটোর ক্ষেত্রেই ভারতবর্ষের গণতন্ত্র যারা রক্ষা করে নির্বাচনের মাধ্যমে,
সেইটা কিন্তু ভুলুণ্ঠিত হয়েছে। আচ্ছা দাদা, শুধুমাত্র যে এই বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন তা কিন্তু নয়, তার পাশাপাশি তিনি একটি বড় অভিযোগ যেটি করছেন যে ভুয়ো ভোটার, পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটারের কথা তিনি বলছেন। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি তিনি এটাও বলেছেন যে দিল্লি মহারাষ্ট্রে বিজেপি জিতেছে কারণ সেখানকার ভুয়ো ভোটার এসেছে হরিয়ানা থেকে এবং গুজরাট থেকে। এবং ঠিক একই পন্থা অবলম্বন করে বিজেপি পশ্চিমবঙ্গেও যে আগামী 26শে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে জেতার জন্য হাতিয়ার তৈরি করছে। না, আমি বলছি 11ই জানুয়ারিতে সঞ্জয়বাবু দিল্লির উপমুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেছিলেন ভুয়ো ভোটার 8 লক্ষ আছে, বিজেপি সেই ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোটটাকে ম্যানিপুলেট করতে চাইছে। কিন্তু ভোটে হেরে যাওয়ার পরে তদানীন্তন সেখানকার মুখ্যমন্ত্রী অতসী তিনি কিন্তু একটা বারের জন্য বলেননি ভুয়ো ভোটারদের 8 লক্ষ ভোটারের জন্য আমরা হেরেছি ভোটে। ইন্টারেস্টিং। তারা অবগত ছিল। হ্যাঁ, অবগত ছিল শুধু নয়, যদি তাই হতো তাহলে তারা বলতেন। এটা ফার্স্ট কথা। দ্বিতীয়, এই যে মুখ্যমন্ত্রী কালকে এটা বলেছেন না, এটাতে আমার একটা হিন্দি কথা শব্দ মানে বাক্য মনে পড়ছে, উল্টা চোর কোতোয়াল কো কাটে ডাটে। কেন আমি বলছি যে দিল্লিতে 8 লক্ষ ভোটার, মহারাষ্ট্রে 44 লক্ষ ভোটার ঢুকিয়ে যদি বিজেপি ভোটটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে তাদের প্রশাসনে বিজেপির উপস্থিতি ছিল। সেই সব রাজ্যগুলোর স্ট্রাকচার দেখুন, দিল্লি কেন্দ্রশাসিত, কেন্দ্র সরকারের আন্ডারে চলে, আর মহারাষ্ট্র তখন একদম দোদল্যমান অবস্থা বিজেপির হাতে। এটা মেনে নেওয়া গেল। এটাও মেনে নেওয়া গেল যে এই ভোটের জন্যই বিজেপি ওখানটা বেনিফিট পেয়েছে। কিন্তু আমি এটা মানতে পারছি না, বা আমার এটা কথাটাই হজম হচ্ছে না। আমার কর্মজীবনটা শুরু হয়েছে ম্যানুস্ক্রিপ্ট রাইটিং দিয়ে নির্বাচন কমিশনের, ফলে আইনটা আমি জানি যে ইসির ওয়েবসাইটটা আপনারা ভালো করে ঘাটবেন। এই কোনো একজন ভদ্রলোকের নাম ওঠানো, ভোটার কার্ড বানানো, নাম কাটা, টোটালটাই সংশ্লিষ্ট রাজ্যের লোয়ার স্তর থেকে ডিএম অবধি যে কর্মচারীরা যুক্ত থাকে রাজ্যের, তারা যুক্ত থাকে কাজটায়, তাহলে তারা রেসপন্সিবল। তাহলে যেই হিসাবে মুখ্যমন্ত্রী যেটা বলছেন, দাবি করছে যে ভুয়ো ভোটার ঢুকেছে, তাহলে তো সেটা তো তার দলের যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের দায়িত্ব। এইবার আমি আসি আসল কথাটায়। এই যে কথাটা উনি বললেন, উনি জেনেই বলেছেন, হতে পারে না উনি জানেন না। কেন আমি বলছি যে অনলাইন ফর্ম ফিল আপ হয়, উনি অনলাইন বলছেন, 6 নম্বর ফর্মটা ফিল আপ করতে হয়। সেখানে 3টে প্রমাণ হিসাবে কাগজ জমা দিতে হয়। একটা অ্যাড্রেস প্রুফ, সেটা ইস্যু করে তার দলের কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, মানে এলাকার পঞ্চায়েত প্রধান, বিধায়ক, সাংসদ, লোকাল অথরিটি, বিডিও, কখনো এসডিও, ডিএম। আমি বলছি এই পদগুলো কাদের? রাজ্য সরকারের। এবং তথ্য বলছে 99.99% স্থানীয় পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি হচ্ছে তৃণমূলের দখলে, কারণ বিরোধীরা এখানে তো নমিনেশনই দিতে পারে না। তাহলে তার মানে ম্যাক্সিমাম দায়িত্বটা তার দলের বিধায়ক, সাংসদ এবং স্থানীয় কাউন্সিলর এবং প্রধান পঞ্চায়েতের। এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন। 18 বছর হয়েছে কি না, এটা বার্থ সার্টিফিকেটটা দেয় স্থানীয় প্রশাসন থেকে, বা মাধ্যমিক দিলে সে অ্যাডমিট কার্ডটা। তৃতীয়, আধার কার্ড। এই 3টে যদি আপনি দেন, তাহলে বুথ লেভেলে ইলেকশন অফিসার যারা থাকেন, যারা কোয়াইট ইন্টারেস্টিং, প্রাইমারি স্কুল টিচার, আশাকর্মী, এসএসকে, এমএসকে, কারা তাদের লোক, কারা বেতন দেয় এদেরকে, কাদের কর্মচারী রাজ্য সরকারের, এরা গিয়ে ফিল্ডে গিয়ে বাড়ি বাড়ি চেক করে যে কাগজগুলো ঠিক কিনা, অর্থাৎ স্পট ভেরিফিকেশনটা হলো। স্যাটিসফাই হলে এরা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও যায়, যে থাকে, যে মূলত বিডিও বা বিএলআরও অফিসার থাকে, তাদেরকে দেয়। তারা স্যাটিসফাই হলে এটা ডিএমকে পাঠায়, অর্থাৎ ডিএম হচ্ছে ইলেকট্রাল রোলের আলটিমেট রেজিস্ট্রেশন অফিসার। টোটাল ব্যবস্থাটা ডিএমের কন্ট্রোলে হয়। তাহলে আপনি এখানে কোথাও দিল্লির কোনো বিজেপির নেতা বা ভারত সরকারের কোনো বড় অফিসারের নাম পেলেন খুঁজে? তাহলে এটা মুখ্যমন্ত্রী যখন এই কথাটা বলেছে, আমি যদি তার কথাটা সত্যি ধরে নেই, তাহলে তো সাংঘাতিক যে তিনি তার কর্মচারীদের বিশ্বাস করছেন না, অর্থাৎ তিনি ধরে নিচ্ছেন তার কর্মচারীরা সাবোটাইজ করবেন, তারা সব তিনি বলছেন করেছে, এবং তারা প্রত্যেকেই তার থেকে বেতন নেয়, দিল্লির প্রভুদের কথায় চলে। অর্থাৎ সেই কর্মচারীরা কি বুঝে ফেলেছেন দিদিভাইকে আর রাখা সম্ভব নয়, কারণ দিদিভাই ডিএ দিচ্ছে না, দিদিভাই কুশাসন, চুরি চামারি, বালু চুরি, গরু চুরি করে রাজ্যটাকে সর্বনেশে করে দিয়েছে, শিবসাগরের মানে আপন দেশের আইন কানুন সর্বনেশে। তাই কি? কিংবা দ্বিতীয় অপশনটা, তিনি ভোটের আগে যেইভাবে তার একটা বড় অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভয় ধরানোর রাজনীতিটা করেন, কৌশল নেন, অবস্থান নেন, সেটা কি আবার শুরু করলেন?
গত নির্বাচনে তিনি বলেছিলেন বিজেপি ক্ষমতায় আসলে আপনাদের সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেবে, নাগরিকত্ব কেড়ে নেবে, ছিচি ক্যাকা ছিচি করবে। অথচ পরিসংখ্যান বলছে এই রাজ্যের বড় অংশের পরিযায়ী শ্রমিক হচ্ছে সংখ্যালঘু, এবং এই বড় অংশের পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত গুজরাট বা হরিয়ানায় কাজ করে। ঠিক আছে, ফলে প্রশ্নটা যেটা দাঁড়ালো, আমার যেটা মনে হয় উনি সন্তর্পণে একটা বড় অংশের সংখ্যালঘু ভাই বোনদের মধ্যে ভয় ধরানোর রাজনীতিটা আবার শুরু করেছেন ভোটের আগে। আচ্ছা, ভয়টা কি এই ভয়টাই যে দিদিকে না, আগামী বছরে যদি দিদি না আসে তাহলে তাদের আর অস্তিত্ব থাকবে না? হ্যাঁ, বলছে ভোট দিদি থাকাকালীন যদি এই অবস্থা তোমাদের হয় যে হরিয়ানা বা পাঞ্জাবের লোকজন, গুজরাটের ভোটাররা ঢুকে পড়ছে তোমাদের নাম কেটে ভুয়ো ভোটারে, একই এপিক নম্বর একই ফোন নম্বরে, তাহলে আমি না থাকলে তোমাদের তো দেশ থেকে তাড়াবেই, বাংলাদেশে পাকিস্তানে তাড়াবেই। এইটাই তার বাইনারিটা তাই সেট করা। কিন্তু তথ্য পরিসংখ্যান বলে গত বছর 28শে ফেব্রুয়ারি এই লোকসভা ভোটের চলাকালীন চিফ নির্বাচন কমিশনের কাছে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 16 লক্ষ প্লাস ভোটারের দিয়েছিল। মোট 3,800 বুথ পঞ্চায়েত আমাদের রাজ্যে, প্রত্যেকটা পঞ্চায়েত পিছু গড়ে যদি ভোট 4,000-5,000 করে নতুন ভোট বৃদ্ধি হয়, সেই অঙ্ক দেখিয়ে উনি বলেছিল 16 লক্ষ সামথিং। তাই এই অভিযোগটা করেছিল বিরোধীরা। দ্বিতীয়, আপনি দেখুন চাম্পাহাটিতে মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির ভোটার ঢুকেছে, দুদিন আগে ধরা পড়লো যে একটা বুথ পিছু 300 জন করে, একটা লোকসভার একটা কেন্দ্রে একটা ছোট পঞ্চায়েতে দেখা যাচ্ছে 4,000 প্লাস ভোট ঢুকে গেছে। শুধু তাই নয়, আপনি দেখুন পঞ্চায়েত মাননীয় হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট তৃণমূলের মালদার রশিদাবাদের পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের ভুয়ো যে সার্টিফিকেট ওবিসিএ ক্যান্সেল করেছে। কেন? তিনি নাসিয়া শেখ, বাংলাদেশের নাগরিক, অবৈধভাবে ভারতে ঢুকেছেন, অবৈধভাবে সার্টিফিকেট পেয়েছেন, অবৈধভাবে প্রধান হয়েছেন। হাইকোর্টের নির্দেশে তার বাতিল হলো। এখনও কি লাভলি খাতুন উর্ফ নাসিফা খাতুনের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে তৃণমূল? নেয়নি, প্রথম। দ্বিতীয় আপনি দেখুন 2024 ডিসেম্বর মাসে কেরালায় গ্রেপ্তার হলো এবিটিএ জঙ্গি। নাম কি? নাম হচ্ছে সাদরাদি। জানা গেল মুর্শিদাবাদের ভোটার, 2টো ভোটার লিস্টের নাম, 2টো ভোটার কার্ড, এবং তার বৌদি তৃণমূলের নেত্রী রাকিবা খাতুনের বাড়িতে তিনি থাকেন। আচ্ছা, আরেকটা, অসম থেকে পুলিশ এসে ক্যানিংয়ে মুর্শিদাবাদে যে জঙ্গি ধরলো, ক্যানিংয়েরটা ধরেছিল কাশ্মীরের পুলিশ, অসমের পুলিশ ধরেছিল মুর্শিদাবাদে। তাদের প্রত্যেকের 2-3টে জায়গায় ভোটার লিস্টের নাম, তাদের প্রত্যেকের আত্মীয় প্রভাবশালী তৃণমূলের নেত্রী। আপনি মালবাজারে চলে যান, আফগান নাগরিকদের একদম অরিজিনাল ফর্মে বার্থ সার্টিফিকেট তুলে দিয়েছিল কে? তৃণমূল কংগ্রেস চালিত মিউনিসিপ্যালিটি মালবাজার, উত্তরবঙ্গের একজন প্রশান্ত দত্ত নামে একজন কর্মচারী তৃণমূলের। আমি বলছি এইগুলো প্রমাণ করে যে এ রাজ্যে সরকারে থাকা দলটির নেতা মন্ত্রীরা পয়সার বিনিময়ে বা ভোটের স্বার্থে একের পর এক এই অবৈধ ভোটারগুলোকে ঢুকাচ্ছে। রত্না বিশ্বাসের মনে আছে যে কাকলি ঘোষ দস্তিদার মাননীয় সাংসদের বার্থডে পার্টি উপলক্ষে যে জনসভা হয়েছিল, সেখানে তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি কি বলছেন যে আপনারা বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এসছেন তাদের ভোটার লিস্টের নাম তুলে দেবে, আমার দলের নেতা আছে, কোনো অসুবিধা নেই। এই যে কথাগুলো, এতে তো একটা জিনিস আপনার, আর 2021-এ আপনার খেয়াল আছে আশা রানী সরকার বনগাঁ দক্ষিণের প্রার্থী ছিল বিধানসভায়, তার প্রমাণ হয়ে গেল তার নাম বাংলাদেশের ভোটার লিস্টেও নাম আছে। তাহলে এইগুলোর থেকে কি মনে হয় আপনার যে শাসক দল না চাইলে এত ভুয়ো ভোটার ঢুকতে পারে? আসলে মুখ্যমন্ত্রী বুঝে গেছেন এই ভুয়ো ভোটার এরিয়াতে বিরোধীরা ঝাঁপাতে পারে, তাই তড়িহড়ি এই ভুয়ো ভোটারকে ইস্যু করে, যেটা তার এই যে ভুয়ো ভোটার কি তিনি ইস্যু করছেন, এর তো কোনো সমাধান তো তিনি করছেন না, এটা তো উনারই করার কথা। আমি বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় দিদিকে বলো, ভাইপোকে বলো, নবজোয়ার, দুয়ারে সরকার এইসব ক্যাম্প করেন, ঠিক আছে, সেই দিদিভাই তো এইসব তৃণমূলের এই যে লোক দেখানো যে কমিটি করেছে ভুয়ো ভোটার ধরতে, এগুলো তো প্রশাসনিক স্তরে এগুলো হয় না। ভুয়ো ভোটার যদি হয়ে থাকে, যদি নাম ইনক্লুশন করতে হয়, সবটাই করতে হবে এই অনলাইন প্রসিডিওর মেনে, ইসির নিয়ম মেনে, ইলেকশন কমিশনের নিয়ম মেনে, এটা উনি জানেন। তাহলে এগুলো লোক দেখানো কেন করছেন? সুব্রত বক্সি কী করবে, তার কমিটি কী করবে? কিচ্ছু করতে পারবে না। জোর হলে অভিযোগ করতে পারে, এগুলো হয় না। অভিযোগ জমা করতে হবে থ্রু প্রপার চ্যানেল। তার জন্য ক্যাম্প দরকার। তুমি যদি আন্তরিকই হতেন 16-17 লক্ষ ভোটার তালিকার থেকে নাম বাতিলের, তাহলে উনি ক্যাম্প করে দিদিকে বলো, ভাইপোকে বলো,
এই যে দুয়ারে সরকার সব স্টাইলে কোনো ক্যাম্প করে রাতারাতি প্রশাসনিক স্তরে এটা সমাধান চাইতেন, উনি প্রশাসনের মাথায় বসে আছেন। আসলে উনিও চান না, কারণ এই ভুয়ো ভোটারদের একটা বড় অংশ তাকে যে পুষ্ট করে, তার ভোটটাকে পুষ্ট করে। আপনি মনে নেই যে ফি বছর ভোট হলে পরে আমাদের পাড়ার প্রত্যেকটা পাড়ার কিছু মানুষ আছে যার মৃত স্বর্গগত বাবা মাকে দেখতে বুথের বাইরে দাঁড়িয়ে থাকেন, কারণ ওই দিনই তার পিতামাতারা স্বর্গের থেকে নেমে এসে নাকি ভোট দিতে আসে। অভিযোগ এটা। আদপে কি হয়, পাড়ায় পাড়ায় কারা মারা গেছে তাদের নাম শাসক দলের নেতারা খুঁজে নিয়ে ভোটার লিস্টে তুলে ওই মৃত ভোটারদেরকে উদ্দেশ্যে ভোট দিয়ে দেয়। এটা তো আমরা ফি বছর মিমে দেখতে পাই সোশ্যাল নেটওয়ার্কে। তাহলে এইগুলো কারা করে? এগুলো নিশ্চয়ই দিল্লির প্রভুদের দ্বারা সম্ভব নয়। আমি বলছি না দিল্লির প্রভুদের মানসিকতা নেই করার, আমি বলছি এটা করা সম্ভব নয় প্রশাসনিক স্তরে, কারণ প্রশাসনের প্রত্যেকটা স্তরে স্থানীয় প্রতিনিধির সাহায্য ছাড়া সম্ভব নয়, পুরোটাই ওদের হাতে 100%। এই জন্যই বামেদের সময় তৃণমূল নেত্রী কত আন্দোলন করছে, 1 কোটি ভুয়ো ভোটার আছে এইটা বলে লোকসভায় তখন তিনি মোদী সরকারের সাথে সংসার করছেন, তিনি তোলপাড় করে দিয়েছিলেন এনআরসি চাই, 1 কোটি বাংলাদেশি ভোটার বিজেপিকে ভোটেছে সেই এনআরসির বিরোধিতা করছেন তিনি। এবং চিচি ক্যাকা বলে সংখ্যালঘু ভাইদের ভয় দেখাচ্ছেন। এইটা হচ্ছে টেকনিক্যাল ইয়েতে তিনি চলছেন। আচ্ছা, আপনার কি মনে হয়, একটা শেষ প্রশ্নই করব, যে এই ভোটের আগে যেহেতু যে বারংবার যে প্রশ্নটা আপনি বলছেন যে ভুয়ো ভোটারের কথা মুখ্যমন্ত্রী যেটা দাবি করছেন তার প্রশাসনের সুবিধা বা বলতে পারি সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয়, তো সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর এই ভুয়ো ভোটার নিয়ে এত বক্তব্য এবং বিজেপির ওপরে দোষটা তিনি দিচ্ছেন যে বিজেপি করছেন, এগুলো কোথাও কি যাতে আগামী বছরের নির্বাচনে মানুষের মধ্যে একটা উদ্বিগ্নতা থাকে তার জন্য এত কিছু? না সে ওনার পলিসিটাই হচ্ছে ভোটকে যে কোনোভাবে ম্যানিপুলেট করো, ভোটকে যে কোনোভাবে আইডেন্টিটির ভিত্তিতে ভাগ করো, কোনো ধর্ম, কখনো ভয়, ফেয়ার সাইকোসিস। তৃণমূল কংগ্রেস তো বলে তারা ধর্মের রাজনীতি করে না। আহা, যারা বেশি মুখে বলতে হয় ধর্মের রাজনীতি করে না, তারাই দেখবেন ধর্মের রাজনীতিটা করে। আচ্ছা, আপনাকে কখন বলতে হয় চুরি হয়নি, যখন মনে হচ্ছে এই চিৎকারটা না করলে লোকে জেনে ফেলবে চুরিটা বাস্তবে হয়েছে, অর্থাৎ চোরের মার বড় গলা। এই চোরের মার বড় গলায় প্রবাদটাই তো তৈরি হয়েছে যে চোর বেশি চিৎকার করে। ঠিক আছে, আমি কোনো রাজনীতি দর্শন বিশ্বাস করি না, কিন্তু আমি একটা জিনিস বলছি, যেটা সাদা সেটা সাদাই। রাজ্যের মুখ্যমন্ত্রী সাদাটাকে কালো করে দেখাতে চাইলেই তো মানুষ মানবে না। আপনারা চেক করুন, আপনার চ্যানেলের মাধ্যমে অগণিত মানুষ চেক করুক ইসির ওয়েবসাইটে গিয়ে কী লাগে ডকুমেন্টস, কারা এটা ভেরিফাই করে। দিল্লির কোনো প্রভু যদি থাকে, আপনি এই চ্যানেলের প্রোগ্রামের মাধ্যমে আমাকে গালমন্দ করবেন, আমার বিরুদ্ধে মানহানির মামলা করবেন, আমি মাথা পেতে নেব, কিন্তু প্লিজ ভ্রান্ত ফেয়ার সাইকোসিসের দ্বারা চালিত হয়ে কোনো দলকে ভোট দেবেন না। নিজের বিবেক বুদ্ধির ওপরে বিচার করে ভোটটা দিন। বাঙালি জাতির মানোন্নয়নে আপনাকে এই ভোটটা কিন্তু মূল্যবান, সে যাকেই দেন, যে রঙেরকেই ভোট দিন, বিচক্ষণতার সাথে দেবেন, কোনো মিথ্যা ভয়ের চালিত হয়ে ভোট দেবেন না। কাউকে এই দেশ থেকে কেউ তাড়াতে পারে না। এই দেশটা ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, বহুদলীয়। কেউ স্বৈরাচারিতা করলেই হলো না, তারও বিদায় দেওয়ার লেখনটা কিন্তু জনগণ লিখে দেয়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।